বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে এসেছি, তো এক জায়গায় একটু অপেক্ষা করতে হচ্ছে। ভাবলাম রিসেন্টলি যেই বার্নিং নিউজ এগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। এই সরকার আসার পর আমিও প্রথম থেকেই এই সরকারকে বিরক্ত না করার জন্য, কাজে ব্যাঘাত না ঘটানোর জন্য, তাদেরকে সময় দেওয়ার জন্য আমিও সহমত ছিলাম এবং আমার বন্ধুবান্ধব সবাইকে বলতাম। আমি এবং আমার ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আমরা এখন বেশি সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করি। কিন্তু 3 মাস পার হয়ে গেছে এবং তারপর একই ভুল যখন আপনি বারবার করেন তখন তো একটা কনক্লুশনে সবার আসতে হয় যে ডাল মে কুচ কালা হ্যায়। নিশ্চয়ই এখানে কোনো কিছুর সন্দেহজনক আছে। যেমন এই সরকার আসার পর উপদেষ্টা হিসাবে নিয়োগপ্রাপ্ত হলো কিছু এনজিওর লোক এবং 2-1 শিক্ষাবিদ এবং বিভিন্ন জায়গা থেকে। এর মাঝেই যেমন সশস্ত্র বাহিনী থেকে উপদেষ্টা নিলেন, এদের খুব একটা আসলে ভালো এমনি কেরিয়ার বাজ, কিন্তু ওনারা কাজের লোক না, মানে কারো জন্য কিছু করার ওই মনোভাব ওনাদের নাই। যেমন আমি জেনারেল হাফিজের কথাই বলি, তো উনি তো আওয়ামী লীগেরই একজন বেনিফিশিয়ারি এবং একজন সবচেয়ে বেশি স্বার্থপর লোক। ক্যাডেট কলেজে লেখাপড়া করছে এবং ও স্ট্যান্ড করছে মনে হয়, ভালো ছাত্র ছিলেন, দ্যাটস ইট। বাট আর্মিতে আসার পরে নিজের স্বার্থটাই উনি দেখছেন। বিভিন্ন দায়িত্বে থাকার সময় দেখা গেছে, নিজের স্বার্থের সময় দেখা গেছে যে 16 আনা, অন্যদের বেলায় উনি খুব একটা গায়ে লাগান না। যেমন এই যে ডিপ্রাইভড অফিসাররা ওনাকে গিয়ে অনুরোধ করলেন, অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আসলেন, এই ব্যাপারে উনি অ্যাটলিস্ট ব্রিফিং তো করতে পারতো প্রধান উপদেষ্টাকে। সেনাবাহিনী প্রধানকে তো কিছু বলতে পারতো যে এই ব্যাপারে একটা অ্যাকশন নাও বা কিছু করো। বরঞ্চ সে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চান না এবং তারা যোগাযোগ করলে উনি বিরক্ত হন। একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলেন, উনি হচ্ছেন 1/11 বেনিফিশিয়ারি এবং উনি আসার পর সবাই মনে করলেন যে এইবার হয়তো সেই বিডিআরের আমাদের 57 জন অফিসার হত্যাকাণ্ডের বিচার হবে। ওই জিনিস আজ পর্যন্ত কিছু হলো না। আমাদের মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর হবে, তাও আজ পর্যন্ত হলো না। তারপর ওদিকে আলী ইমাম মজুমদার এক সচিব, সে 1/11 সময়ও মাখন খাইছে এবং আওয়ামী লীগের লেস স্পেন্সার ছিল। তারপর সে এসে এখানে কিছুদিন চুপচাপ ছিল, তারপর সে কাজ শুরু করলো যেটা আওয়ামী লীগের দোসরদেরই কাজ। কতগুলো ডিসিকে পোস্টিং দিয়ে দিল রাতারাতি, যারা সবগুলা আওয়ামী লীগের 5 হাঁটা গোলাম। আবার এটা পরে ক্যান্সেল করল। তারপর আসিফ নজরুল তো আছে, উনি আমার কাছে একটা মিস্টিরিয়াস ম্যান, মানে একটা আজব লোক। উনি মিষ্টি কথা বলেন, সুন্দর কথা বলেন, আন্দোলনের সময় কথা বলছে, বাট আমার মনে হচ্ছে যে হি ইজ বট অথবা হি ইজ এ প্ল্যান্টেড গাই এবং তাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। এবং এইগুলোর মাঝে আমরা যা বুঝতে পাচ্ছি যে যেসব এই প্রবীণ লোকগুলাকে নিচে পূর্বের উপদেষ্টা পরিষদে 20 জনের ভিতরে, তাদের ভিতরে অনেকেই তাদের শারীরিক সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা যেই পরিমাণে কাজ করার কথা, যেই স্পিডে কাজ করার কথা, তারা কাজ করতে পারছেন না। এবং এখানে তো সময় ম্যাটার করে, টাইম ইজ ভেরি সেন্সিটিভ।
উপদেষ্টা এই ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জনম থাকবে না, বছর পর বছর থাকবে না, অল্প সময় থাকবে। অল্প সময়ে খুব তাড়াতাড়ি যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলোতে বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার, যে কাজগুলো রাজনৈতিক দল দ্বারা সম্ভব না, এই কাজগুলো ওনাদের করা দরকার। আমি জানি না ওনারা কি প্রায়োরিটি সেট করছে। 6টা কমিশন গঠন করে দিয়ে ওনারা বসে রয়েছে, তারপরে আল্লাহর ওয়াস্তে চলতেছে। এত উদার, এত নমনীয় ভাব ওনাদের ওই ইন্ডিয়ান ভারতীয় দালালরা এবং আওয়ামী দোসর যারা আছে এরা আবার মাথাছাড়া দিয়ে উঠতেছে, সোশ্যাল মিডিয়াতে ইচ্ছামতো প্রচার প্রপাগান্ডা করতেছে এবং আশেপাশে ওনার এই রাষ্ট্রযন্ত্রের আশেপাশে ওনারা চলে আসতেছে। রিসেন্টলি যেই উপদেষ্টা নিয়োগ করা হলো, কেন মোস্তফা সরোয়ার ফারুকীকে আপনারা চিনেন না? সে আসার পর থেকে বাংলাদেশে যেসব নাটক ছবি টবি করা হচ্ছে সবগুলোতে পরকিয়া, তারপরে মনে করেন যত মানে যুবকদেরকে নষ্ট করার যত কিছু এলজিবিটি এইসবকে প্রমোট করতেছে। সে ভারতের সাথে সে ভারতের টাকা দিয়ে ছবি বানালো, ওই ছবি সে ইন্ডিয়াতে প্রথমে দেখানো হলো, তারপর এখানে দেখানো হলো। তো তারপর তার ফেসবুক, একটা লোককে নিয়োগ দেওয়ার আগে ভাই তার ব্যাকগ্রাউন্ড তো চেক করে দেখবেন, একটু ফিল্টার করে তো দেখবেন, 2-1টা লোককে তো জিজ্ঞেস করে দেখবেন। আপনাকে আয়শা মাহফুজা নাম বললো, প্রথম আলো গ্রুপ থেকে আপনাকে বললো আর আপনি নিয়ে নেবেন? এই মোস্তফা সরোয়ার কি বলে যেন, মোস্তফা সরোয়ার ফারুকী, সে আপনার কিছুদিন আগেও বঙ্গবন্ধুর গুণগান গাইয়া পোস্ট দিছে। তারপরে ইলিশ মাছ যখন বন্ধ করা হলো ওইটা নিয়ে তার দুঃখ, 32 নম্বর বাড়ি যখন পোড়ানো ওইটা নিয়ে তার দুঃখ। তো আপনারা এইসব লোককে দিয়ে এই ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেন না। তারপর ওই যে আরেকজনকে দিয়েছেন, আমি ওনার সম্বন্ধে বেশি কিছু জানি না, আকিজ সাহেবের ছেলে, তো বাট শুনছি উনি বিতর্কিত। তো আমার কথা হচ্ছে যে আপনারা এইসব করার আগে একটু গ্রাউন্ড ওয়ার্ক তো করবেন রে ভাই, একটু হোমওয়ার্ক তো করবেন। একটু হোমওয়ার্ক করে কে কোথাকার কোন লবির কার নামে কোনো বিতর্ক আছে কিনা ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে তো দিবেন। ইচ্ছা মতো দিচ্ছেন, আবার ক্যান্সেল করতেছেন, আবার দিচ্ছেন, জনগণকে খেপাই তুলতেছেন এবং মনে হচ্ছে এই ছাত্রদের থেকে আপনারা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছেন। ছাত্ররা আপনাদেরকে এখানে এনে বসাইছে তাদেরকে একটু গাইড করার জন্য, দেশটাকে একটু ঠিক করার জন্য, আর এখন ওই 2-3 জনকে নামকা অবস্থায় নিছেন এবং এদেরকেও আস্তে আস্তে আপনারা এই কি বলে যেন ডিসিশন মেকিং প্রসেস থেকে দূরে সরে রাখতেছেন। মাহফুজকে আপনার প্রধান উপদেষ্টার সহকারী রাখছিল, এখন সে মনে হচ্ছে তাকে উপদেষ্টা বানায় একটু দূরে সরাই দিচ্ছে, অন্য কোনো দায়িত্ব দেবে বা কি করবে। বাট আমার কথা হচ্ছে এইটা না, ছাত্রদের সাথে ছাত্ররা এই আন্দোলন করছে, সোজা কথা। ছাত্ররা আন্দোলন না করলে এবং আল্লাহর রহমত না করলে এই আজকের এই স্বাধীনতা আসতো না। কাজেই এইটার জন্য রাজনৈতিক দলগুলো বেশি লাফালাফি করার দরকার নাই। আপনারা খালি আপনাদের স্বার্থ নিয়ে লাফালাফি করতেছেন, যেখানে লাফালাফি করার কথা আপনারা করতেছেন না। আপনারা এইসব ভুলগুলো সরকারকে ধরাই দেন, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করেন যে এইসব ভুল করা যাবে না, আওয়ামী লীগকে রিহেবিলেট করা যাবে না, আওয়ামী লীগের লোকজন আসা যাবে না, এটা কেউ অ্যাকসেপ্ট করবে না। কারণ এদেরকে রেখে সংস্কার হবে না এবং দেশ গণতন্ত্রের পথে আগায় যেতে পারবে না। আর আপনারাও এখন অনেকে সুর পাল্টাই ফেলতেছেন, আওয়ামী লীগের জন্য আপনাদের মায়া উতলাই উঠতেছে। যে আওয়ামী লীগ গত 15-16 বছর দেশে মানে কি চালাই গেছে, স্ট্রিম রোলার, নির্যাতনের স্ট্রিম রোলার জনগণের উপরে, আপনারা এগুলো ভুলে যাচ্ছেন। কই আপনারা তো বাড়িতে ঘুমাইতে পারেন নাই, রাজনৈতিক দলগুলোর নেতাদের আমি বলছি, তো আপনারা এগুলো ভুলে গেছেন। জেল, জুলুম, নির্যাতন, এখন আপনারা আপনাদের ওই রাজনীতির খেলায় চলে আসছেন। রাজনীতির হিসাব কিতাবে আসলে হবে না, দেশের স্বার্থ চিন্তা করে আপনাদেরকে কাজ করতে হবে। এবং প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একজন বিশ্ববরেণ্য লোক, দেশ এবং বিদেশে আপনার অনেক সম্মান, আপনি একজন ইকোনমিস্ট, আপনি রাজনীতি খুব একটা বুঝেন না, কাজেই আপনার আশেপাশের লোকজনগুলো আপনাকে ভুল পথে পরিচালিত করছে, আপনার আলটিমেটলি আপনাকে এরা বেইজ্জত করবে। কাজেই আপনি সতর্ক হন এবং এই উপদেষ্টা পরিষদকে আপনি আবার রিফর্ম করুন এবং পরিবর্তন করুন।
এবং যারা বিতর্কিত তাদেরকে বাদ দিন, যারা কাজ করতে পারতেছে না অথর্ব তাদেরকে বাদ দিন, এবং নূতন ভালো যোগ্য যারা বিতর্কিত নয় তাদেরকে আনুন, এবং খুব তাড়াতাড়ি যেসব বৈপ্লবিক পরিবর্তন দরকার দেশের জন্য ওইগুলো করুন, করে তারপর আপনি গণতন্ত্রের পথে দেশটাকে এগিয়ে নিয়ে যান, ইলেকশনের ব্যবস্থা করুন, দেশ আপনাকে মনে রাখবে। আদারওয়াইজ যে পথে এখন দেশ হাঁটছে, আপনার সরকার হাঁটছে, তাহলে আমার মনে হয় আপনি নিজেও বেইজ্জত হবেন এবং এই দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে, আবার বিপ্লব হবে, আবার রক্ত ঝরবে। কারণ দেশের ছাত্র জনতা একবার জাগছে। এই মনে করেন না যে ডাক দিলে আর আসবে না। অনেকে বলতেছে সোশ্যাল মিডিয়াতে, না টায়ার্ড হয়ে গেছে আর আসবে না। না, এটা ভুল। কারণ অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে আপনারা যখন সেই অন্যায়কে জায়েজ করার চেষ্টা করতেছেন, আওয়ামী লীগকে জায়েজ করার চেষ্টা করতেছেন, তাহলে হবে না। আজ পর্যন্ত একটা দৃশ্যমান কোনো অ্যাকশন আপনারা নেন নাই, শুধু 6টা কমিশন করে দিয়ে বসে রয়েছেন। আরে ওই এয়ারপোর্টে ওইটা করার কি দরকার? ওদের তো আরো অনেক কিছু আছে প্রবাসীদের জন্য। প্রবাসীদেরকে ট্রেন করে বিদেশে পাঠানো, তাদের টাকা পাঠানো, এই ধরনের, তারপর ওদের পাসপোর্ট ডকুমেন্ট, এইগুলার যে জটিলতা আছে, এইগুলো তো আপনি ঠিক করবেন, ইজি করবেন। শুধু এয়ারপোর্টে ওদের বসার জায়গা করে দিলে হইলো। আরে কয়জন আইসে ওখানে বসে বা যাওয়ার সময় বসে? ওরা তো ফ্যামিলির সাথে তাড়াতাড়ি মিলার জন্য তাড়াতাড়ি চলে আসে এয়ারপোর্ট থেকে। তো আমার কথা হচ্ছে যে ওটা না, আমি যে জিনিসটা বলতে চাই, আপনি উপদেষ্টা পরিষদকে একটা ইফেক্টিভ কার্যকর উপদেষ্টা পরিষদ গঠন করুন। খুব তাড়াতাড়ি যেসব সংস্কার প্রয়োজন, বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন, যেটা রাজনৈতিক দলগুলো করতে পারবে না, ওইগুলো করেন। তারপর যারা বিতর্কিত, যারা বিগত সরকারের সময় বিভিন্ন বিভাগে, বিভিন্ন ডিপার্টমেন্টে, সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেক বাহিনীতে, প্রত্যেক সচিবালয়ে, প্রত্যেক মিনিস্ট্রিতে এবং অন্যান্য অফিসে, আদালতে যারা আছে তাদেরকে বের করে দিন। আপনারা এই উদারতার জন্য আজকে এটা হচ্ছে। এবং আমি বলছি যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাবে, মিশরের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, আমি বলে দিলাম। কারণ আপনি এই নোবেল মানুষ, আপনি যেভাবে আগাচ্ছেন, দেশ এভাবে আগালে হবে না। দেশ এভাবে আগালে হবে না, কারণ আপনি ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। সেই জন্য উৎপেতে থাকা শকুন যেগুলো আছে দেশে, এগুলাকে এখনই স্বীকার করতে হবে, এখনই সরাতে হবে। প্রথম আলোকে এবং প্রথম আলো গংকে আপনি আপনার থেকে দূরে সরিয়ে রাখুন, তাদেরকে কাছে ভিড়তে দেখবেন না। মতিউর রহমান আপনার এসে ইন্টারভিউ নেওয়ার কি দরকার? হ্যাঁ, মাহফুজা নাম আপনার কাছে গেছতেছে, এদের বুদ্ধি পরামর্শ নাকি আপনি নিচ্ছেন? আসিফ নজরুল আপনাকে নাকি ভুল পথে হাঁটাচ্ছে। একটা হত্যাকাণ্ডের বিচার হলো না, কাজ শুরু হয় নাই, কোনো সরকারের কোনো হরকতই দেখা যাচ্ছে না। এই যে হেফাজতের আলেম ওলামাদের হত্যা করছে, এখনো জেলে বন্দী আছে অনেকে, এদেরকে ছাড়া হয় নাই। তারপরে নিরপরাধ অনেকে যে বিডিআর কিলিং এর সময় সৈনিকরা বন্দী হয়ে আছে, তাদেরকে ছাড়া হয় নাই। অনেক নেতা কর্মী বিভিন্ন অন্যায়ভাবে রাজনৈতিক মামলাতে অন্যায়ভাবে বন্দী হয়ে আছে, তাদেরকে ছাড়া হয় নাই। তো কি হচ্ছেটা কি আমরা তো বুঝতে পারতেছি না। যাদেরকে আপনারা ধরছেন, এই যে আওয়ামী লীগের, এদের নামে ঠিকমতো আসল কেসগুলো দেওয়া হয় না। আসল অপরাধ যেগুলা হালকা মালকা কেসে দেওয়া হয়েছে, যেগুলোতে ওরা বের হয়ে আসবে। কাজে এইটার তো কোনো মানে হয় না। কাজেই এইটা সংশ্লিষ্ট যারা, এই যে আসিফ নজরুল, আপনার লয়ালিটি টু দ্য পিপল অফ বাংলাদেশ প্রমাণ করার জন্য, দেশের জন্য আপনি যে একজন দেশপ্রেমিক লোক, এটা বোঝানোর জন্য আপনার কাজ করতে হবে। এই যে লিগ্যাল আসপেক্টে যত কাজ আছে, আইন মন্ত্রণালয়ের আন্ডারে যত কাজ আছে, যত বিচার আচার আছে, এগুলা আপনি সঠিকভাবে করার ব্যবস্থা করেন। আপনি শুধু ওই যে কমিশন করে দিয়া বসে থাকলে হবে না, আইসিটি করে দিয়া বসে থাকলে হবে না। এই যে অন্যায়ভাবে যারা জেলে আটকে আছে, তাদেরকে ছাড়ার ব্যবস্থা করুন। যারা বিভিন্ন মামলা মাথায় নিয়ে বসে আছে, তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করুন। তারপর যেগুলো বিচার হয়ে আছে, পেন্ডিং আছে, ওগুলা করার ব্যবস্থা করুন। সিনহা হত্যার বিচার করার, ফাঁসির রায় কার্যকর করুন। বিডিআর হত্যা, হেফাজত হত্যা, সাগর রুমি হত্যা, আবরার হত্যা, তারপরে নারায়ণগঞ্জের 7 মার্ডার, এগুলো সবগুলোর
বিচার করার আপনি ব্যবস্থা করুন। এই ধরনের আরো অনেক আছে। তো সেই জন্য এইটা করুন এবং সংস্কার করুন, উপদেষ্টা পরিষদকে আবার রিফর্ম করুন, ছাঁটাই বাছাই করুন এবং যারা বিতর্কিত তাদেরকে দূর করে দিন। এবং সেনাবাহিনীকে আমি বলতে চাই, আপনারাও কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছেন নিচের লেভেলে। আমি জানি আপনারা দেশপ্রেমিক, আপনারা আওয়ামী লীগের এসব পছন্দ করেন নাই, অন্যায় জুলুম পছন্দ করেন নাই। যারা ফায়দাভোগী, যারা বেনিফিশিয়ারি, যেসব অফিসার, তাদেরকে বের করে দেয়া হোক। উপরের লেভেলে এখনো বসে আছে, একজন দুইজনকে বের করে দেওয়া হয়েছে, তাও এদেরকে অবসর দেওয়া হয়েছে। কাজেই এই সেনাপ্রধান, আমি তাকে সাপোর্ট করি, বাট সেও এখন বিতর্কিত হয়ে যাচ্ছে তার কর্মকাণ্ডে। সে এখন বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছে এবং সে এই যে লোকজনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে বাঁচানোর জন্য লোকজনকে সে ওখানে আশ্রয় দিছে। কিন্তু এটার একটা তো আপনি বের করতে পারতেন, জনগণকে জানান দিতে পারতেন আপনার আইএসপি এর মাধ্যমে যে কারা বন্দী ছিল এবং এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর এখন পুলিশ কুচু কুচু এদেরকে বের করবে, ধরবে বা বিচার করবে যেটা করার। তারপর এই যে সেনাবাহিনী অপারেশন করতেছে, ও মদ গাঁজা এইগুলো করতেছে, বিগ কোনো ক্যাচ হচ্ছে না। কেন আওয়ামী লীগের এই ছাত্রলীগের পোলাপাইনদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন তাদের হাতিয়ারের আড্ডা যেখানে ওখানে অপারেশন করা হচ্ছে না? তো আপনার গোয়েন্দারা কি করতেছে? তো সেই জন্য গোয়েন্দা বাহিনীও মানে কনসার্টেড ওয়েতে, সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে। দেশের সাথে গাদ্দারি করলে হবে না। আমি সবার কাছে আমার অনুরোধ, সবাই এক হন, দেশ গঠনে, দেশ পুনরুদ্ধারে, দেশ পুনর্গঠনে সবাই এগিয়ে আসুন। কারো গাদ্দারি করেন না। যে গেছে গেছে, হাসিনা দেশের উপর অত্যাচার করছে, সে গেছে তার বাপের মতো। আপনারা তার দিকে তাকাইয়া দেশকে আর সর্বনাশের দিকে ঠেলে দেবেন না। দেশ ও মানুষের জন্য আপনারা কাজ করুন। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, বিভিন্ন পজিশনে আছেন, বিভিন্ন বাহিনীতে এবং সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রে কাজ করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেশকে সঠিক পথে চালানোর ব্যবস্থা করুন। কোনো ষড়যন্ত্রের চক্রান্তের শিকার হবেন না। ভারতীয় আধিপত্যবাদীদের চক্রান্ত থেকে, ফাঁদ থেকে আপনারা বেরিয়ে আসুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।